পাকিস্তানের নতুন বাঁধে কাশ্মীর ও লাদাখ তলিয়ে যাওয়ার আশঙ্কা ভারতে। দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। লিবিয়ায় অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিল ফ্রান্স, জার্মানি, ইতালি। চীনকে চাপে রাখতে সাগরে 4 দেশের নৌমহড়া। আসামে গরু চোর সন্দেহে 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা। সোলেইমানি হত্যার পর প্রথম ইরাক সফরে জারিফ। হাসপাতালে কুয়েতের আমির, ক্ষমতায় ক্রাউন প্রিন্স। চীন সীমান্তে রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করবে ভারত। আবারও শুরু নেতানিয়াহুর দুর্নীতির বিচার কার্য। ইরান থেকে 25 বছর জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। দ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজে আগুন, স্টপ ওয়ার্ক অর্ডার জারি। আজারবাইজান আর্মেনিয়া সীমান্ত সংঘাত, তুরস্কের হুঁশিয়ারি। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ফের বিস্ফোরণ। এবং সবশেষে থাকছে বাংলাদেশে চূড়ান্ত ধাপের ট্রায়ালের অনুমতি পেয়েছে চীনা ভ্যাকসিন। পাকিস্তান শাসিত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে ইসলামাবাদ সরকার একটি মেগা জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার পর ভারত তাতে তীব্র আপত্তি জানিয়েছে। পাকিস্তান বলছে সে দেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই দিয়ামির ভাষাবাদ অপরিহার্য, কিন্তু সিন্ধু নদীর উপর নির্মাণাধীন এই বাঁধটির কারণে কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। বিশেষজ্ঞরাও অনেকে মনে করছেন চীনের অর্থায়নে পাকিস্তান এই প্রকল্প নিয়ে অগ্রসর হলে ভারত পাকিস্তানের সঙ্গে 70 বছরের পুরনো সিন্ধু জল চুক্তি থেকেও সরে আসতে পারে। বস্তুত গিলগিট বালতিস্তানে সিন্ধু নদীর উপর দিয়ামির ভাষাবাদ নির্মাণের পরিকল্পনা বহু বছরের পুরনো হলেও পাকিস্তান সরকার এতদিন তা বাস্তবায়ন নিয়ে এগোতে পারেনি। অবশেষে গত মে মাসে চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে এই বাঁধ নির্মাণে $264 কোটি চুক্তি করে ইসলামাবাদ। আর তারপর গত বুধবার গিলগিট বালতিস্তানের চিলাত শহরে গিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেন যোগ দেওয়ায় গোটা অঞ্চল বিপদের মুখে পড়বে এবং লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। হংকং ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনার মাঝেই বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত জানায় ব্রিটেন। ব্রিটিশ সরকার হংকংয়ের অধিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপনের পর চীন ক্ষুব্ধ হয়। এর আগে গত সপ্তাহে শক্তি প্রদর্শনের জন্য দক্ষিণ চীন সাগরে 2টি বিমানবাহী রণতরী পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন সরকার। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় যেসব দেশ অস্ত্র সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। গত শনিবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ইতালির প্রধানমন্ত্রী জিফেস কোদ এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। যেসব বিদেশি শক্তি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করে লিবিয়ায় অস্ত্র সরবরাহ করছে এবং দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে তাদের প্রতি এই হস্তক্ষেপের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, যদি জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর, আকাশ কিংবা স্থলপথে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করতে আমরা প্রস্তুত রয়েছি। লিবিয়ায় সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপের এই 3 নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তেল সমৃদ্ধ দেশটিতে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন। লাদাখ সীমান্তে দিল্লি বেইজিং চলমান উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যৌথ নৌমহড়ার খবর পাওয়া গেল। ভারত মহাসাগরে শুরু হবে এই চতুর্দেশীয় নৌমহড়া। তবে কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ভারতের আসামে 3 বাংলাদেশি নাগরিককে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাজ্যের করিমগঞ্জ জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তের নিকটে
বগদিজান টি এস্টেটে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তারা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও 4 জন পালিয়ে যেতে সক্ষম হন। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। করিমগঞ্জ পুলিশ বিভাগের উপপরিদর্শক কুমার রঞ্জিত কৃষ্ণ বলেন, তদন্তে বেরিয়ে এসেছে যে নিহতরা গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত পার করে আসামে ঢুকেছিলেন। অজ্ঞাত স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেন। হত্যাকারীদের এখনও চিহ্নিত করা হয়নি। কমান্ডার কাসেম সুলেইমানি হত্যার পর প্রথম ইরাক সফর করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জানুয়ারি মাসে ইরানি এ কমান্ডার মার্কিন গোয়েন্দাদের বিমান হামলায় নিহত হন। রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জারিফ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে, শেখ সাবাহ আল আহমদ অসুস্থ রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তিনি বেশ কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাবেন। 91 বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রীয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। লাদাখ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সীমান্তে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসছেন ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা। ভারতীয় গণমাধ্যম এনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, 22 জুলাই থেকে দুদিনব্যাপী এই বৈঠক শুরু হবে। সেখানে সীমান্তে রাফায়েল যুদ্ধবিমান পরিচালনার জন্য স্টেশন স্থাপন নিয়েও আলোচনা করবেন বিমানবাহী কর্মকর্তারা। আবারও শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার কার্যক্রম। রবিবার জেরুজালেম জেলা আদালতে তার বিচার কাজ শুরু হয়। দ্বিতীয় দফায় এ শুনানিতে নেতানিয়াহু ও অন্যান্য আসামিদের উপস্থিত বাধ্যতামূলক ছিল না। তবে শুনানি শুরুতে নেতানিয়াহুর আইনজীবী ইউসি সেগেব করোনা ভাইরাসের কারণে আদালতের কাছে স্থগিতাদেশ চান। তিনি বলেন, মাস্ক পরিহিত অবস্থায় আমরা কোনো সাক্ষীর তদন্ত করতে পারি না। আলোচনার সময় বিচারকরা শুনানির সময়সূচি নির্ধারণ করবেন বলে আশা করা যাচ্ছে। ঘুষ জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে 3টি পৃথক মামলায় চলতি বছরের 24 মে থেকে নেতানিয়াহুর বিচার শুরু হয়। ইসরায়েলে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা এই নেতা করোনা ভাইরাস সংকট যথাযথভাবে সামলে উঠতে না পারায় জনতার ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে আগামী 25 বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে। চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন এই মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছেন। আগামী 6 বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশি হবে, যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা 1,10,00,000 ব্যারেলে পৌঁছাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মার্কিন নিউজ সাইট ডিফেন্স নিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নরফক বন্দরে শুক্রবার উভয়চর যুদ্ধজাহাজ কারসার্জে আগুন লাগে। এ ঘটনার পর আমেরিকার গুরুত্বপূর্ণ নরফক শিপইয়ার্ডে সব ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ জারি করেছে মার্কিন নৌবাহিনী। করোনা সংকটের মধ্যে ভারত চীন সীমান্ত সংঘাতের পর এবার মধ্য এশিয়ার দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আর্মেনিয়ার উত্তর পশ্চিম সীমান্তে দুই দেশের সেনার মধ্যে সামরিক লড়াই হয়েছে বলে জানা গেছে। এদিকে আজারবাইজানের বিরুদ্ধে হামলার জেরে প্রতিবেশী আর্মেনিয়াকে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সংঘাতে আজারবাইজান ও আর্মেনিয়ার দুই দেশই ট্যাঙ্ক ও কামান ব্যবহার করে। এতে আজারবাইজানের মেজর জেনারেল সহ 16 এবং আর্মেনিয়ার 4 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্রে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দেশটির মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি দেশটির সামরিক ও অন্যান্য স্থাপনায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ইস্ফাহান প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় মাসখানেক অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে তৃতীয় বা চূড়ান্ত ধাপের
ট্রায়ালের অনুমতি পেয়েছে চীনা ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য বাংলাদেশের পক্ষে অনুমোদন পেয়েছে ICDDRB। রোববার তাদের এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার BMRC। তথ্যটি নিশ্চিত করে BMRCর পরিচালক ডাক্তার মাহমুদ উজজাহান বলেন, চীনা প্রতিষ্ঠান সিনোভাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্ভাবিত কোভিড-19 ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করার অনুমতি চেয়ে প্রায় 1 মাস আগে BMRCর কাছে আবেদন করেছিল ICDDRB। এরই প্রেক্ষিতে তাদের আজ অনুমোদন দেওয়া হয়েছে।